যে আমরা জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম নিয়ে আমি যেটা পডকাস্টে বলেছি, এটা এক দুজন এরকম একটু কিছু কমেন্ট করেছেন। তো তাদের উদ্দেশ্য কি বলে, তুমি তোমার মতো তুমি যেটা জানো, যা তুমি উপলব্ধি করেছো, যেটা তুমি এক্সপিরিয়েন্স করেছো, সেটা অন্য মানুষরা জানুক, অন্যরা তৈরি হোক। আমরা চাই অন্য মানুষরাও তৈরি হয়ে তারাও যাতে জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমে আসতে পারে। সুতরাং যারা এই অন্ধ বিশ্বাসের মধ্যে একটা রয়েছে যে এটা একটা মিস্টিক ওয়ার্ল্ড, এটা রিয়ালিটি নয়, তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, আমি ডাইরেক্টলি ল্যাটিটিউড লগ্নিটিউড অবধি বলে দেবো। আবার বলছি, ল্যাটিটিউড লগ্নিটিউড অবধি বলে দেবো, ক্ষমতা থাকলে ওখানে পৌঁছান। যারা মনে করেন যে এরকম জিনিস হয় না, স্বচক্ষে চাক্ষুষ দেখে আসুন, যে চ্যালেঞ্জগুলো আসবে সেটা যদি অ্যাকসেপ্ট করতে পারেন। নমস্কার প্রিয় দর্শক, সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী আপনাদের সামনে আবার আজকে একটি নতুন পডকাস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে এই আশার তো কোনোদিন শেষ হবে না যতদিন আপনারা চাইবেন, এবং যতদিন পরমেশ্বরের ইচ্ছা ততদিন বিভিন্ন স্তরের মানুষদের, সমাজের বিভিন্ন স্থান থেকে তারা এসছেন, তাদের আমরা আনতেই থাকবো। এবং আপনারা যারা আমার সঙ্গে পডকাস্টে অংশ নিতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। যদি আপনার ঘটনা পছন্দ হয় তবে আপনার সাথে আমি যোগাযোগ করে নেব। এই নাম্বারে কিন্তু ফোন করবেন না। আজকে যাকে আপনাদের সামনে নিয়ে এসেছি তিনি কিন্তু এই চ্যানেলের বহু মানুষের পূর্ব পরিচিত। বিশেষ করে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে 457, 458 এবং 459 নম্বর এপিসোড যারা দেখেছেন তারা কিন্তু জানেন অভিজিৎ গুহ সম্পর্কে। বিশিষ্ট আধ্যাত্মিক পুরুষ মাননীয় শ্রী অভিজিৎ গুহ আজ আবার বহু মানুষের ডাকে সাড়া দিয়ে এই চ্যানেলে এসছেন তার আরও বেশ কিছু ঘটনা আমাদের সামনে তুলে ধরার জন্য। নমস্কার অভিজিৎ দা। নমস্কার দর্শকবৃন্দকে, সবাইকে শুভেচ্ছা জানাই। আবার দ্বিতীয়বার আপনাদের কাছে আমি এলাম চন্দনবাবুর ডাকে, এবং আমার আগের এপিসোডগুলোতে এত মারাত্মক সাড়া পড়েছে চারিদিকে। প্রায় 3.5 লাখ মানুষ আমার সাথে যুক্ত হয়েছে এটা কানেকশনে, এবং মানে খুব ভালো এর রেসপন্স হয়েছে, এবং প্রচুর মানুষ আমার যে জার্নিটা, সেই জার্নিটা আরও ভালোভাবে জানতে চায়। সময় তো সীমিত থাকে, সব কিছু বলে ওঠা সম্ভব হয় না। তার জন্য এটা দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে আমার লাইফ জার্নির, এবং আপনারা আমাদের সাথে থাকুন। এবং চন্দনবাবুর এই সুচেষ্টা, সেটাকে আমি সর্বদা সম্মান জানাই। এবং এই সাধন মার্গের বিভিন্ন মানুষদের উনি একত্রিত করে ওনার চ্যানেলের মাধ্যমে যেভাবে আপনাদের সামনে নিয়ে আসছেন, এগুলো আগামী প্রজন্মের জন্য এগুলো একটা রেকর্ড হয়ে থাকবে। অভিজিৎ দা, প্রথমে আপনার কাছে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, কারণ সেটা প্রচুর মানুষের মধ্যে আলোড়ন তুলেছে। যারা বিশ্বাস করতে পারেননি, কিংবা যারা বিশ্বাস করতে পেরেছেন, কিংবা যারা দুটোর মাঝামাঝি রয়েছে, তাদের প্রত্যেকের মধ্যেই একটা আলোড়ন, প্রবল আলোড়ন তুলেছে। সেটা হলো জ্ঞানগঞ্জ নিয়ে। দেখুন, জ্ঞানগঞ্জ নিয়ে আমাদের কম বেশি অভিজ্ঞতা, যারা আমরা মানে অভিজ্ঞতা বলতে বইয়ে পড়ে জানা অভিজ্ঞতা যাদের রয়েছে, তারা সবাই জানেন বিষয়টা কি। এবং বহু মানুষ বহু প্রশংসা সূচক উক্তি করেছেন, কটূক্তি করেছেন। একদম আমি সমালোচনা কথাটা বলবো এই কারণেই, কারণ অনেকে ভালো পরামর্শ দিয়েছেন, সমস্ত কিছু করেছেন। তো সমস্ত কিছু নিয়ে আজকে আমি চাইছি যে এই প্রথম দিকটায় আপনি জ্ঞানগঞ্জ নিয়ে বহু মানুষের এই যে একটা প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ার বিপরীতে দাঁড়িয়ে এই পুরো বিষয়টা যদি আপনি ক্লিয়ার করে দেন, তাহলে আমরা প্রত্যেকেই খুব উপকৃত হব। এইটা আমারও কর্তব্য। যারা সঠিক জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম সম্বন্ধে জ্ঞান রাখেন না, তারা এই ধরনের মন্তব্য করতে পারেন। কিছু মানুষ আমার কথায় পূর্ণরূপে বিশ্বাস করেছেন, এবং তাদের সংখ্যাটা প্রচুর, ঠিক আছে। তার মধ্যে 2-4 জন থাকতেই পারে, এবং 2-4 জন এমনও হতে পারে অন্য চ্যানেলের মারফত কোনো মেসেজ দেওয়া, এই ধরনের অনেক রকম ঘটনাগুলো ঘটে। কিন্তু সত্যটা সত্যই থাকবে। তার কারণ এখানে আমার এই ধরনের মন্তব্য করে আমার কিন্তু কোনো ব্যক্তিগত লাভ নেই, ঠিক আছে। আমি দর্শকবৃন্দরা জানতে চায় গোপন তথ্যগুলো, সেই গোপন তথ্যগুলো আমি দর্শকদের জানাচ্ছি, ব্যাস এটাই আমার কার্য। এবার আসি জ্ঞানগঞ্জ। আমি আগের পডকাস্টেও বলেছিলাম, মানুষ জ্ঞানগঞ্জ
বললে একটা জিনিসই বোঝে, সেটা হচ্ছে সাংগ্রিলা। ঠিক আছে, সাংগ্রিলাটা হচ্ছে আপনার মেনলি পড়ে তিব্বতের পার্টির মধ্যে পড়ে সাংগ্রিলা। ওটা হচ্ছে মূল প্রাণকেন্দ্র। এর আগের পডকাস্টেও বলেছি যে টোটাল 11খানা মঠ নিয়ে জ্ঞানগঞ্জ তৈরি, এবং যেটা 3rd ডাইমেনশন এবং 4th ডাইমেনশনের মধ্যে রয়েছে, যেখানে আমরা স্থূল শরীর নিয়ে যেতে পারি। সেই 4টে জায়গা কোনগুলো আগে ভালো করে শুনে নিন, বা যাদের মনে হবে একটু নোট ডাউন করে নিতে পারেন। সেই জায়গাটা কোথায়? একটা আছে কামাখ্যা পীঠে, এটা গুপ্ত মঠ আছে জ্ঞানগঞ্জের। 2 নম্বর আছে বিন্ধ্যবাসিনী মাতার মন্দির, যেটা উত্তরপ্রদেশে রয়েছে, সেখানটা আছে। 3 নম্বর আছে দ্রোণাগিরি পাহাড়ে আছে। 4 নম্বরটা হচ্ছে আপনার কুরুক্ষেত্র, যেটা পাঞ্জাব, সেখানে রয়েছে। এই 4টে জায়গা যেটা 3rd ডাইমেনশন আর 4th ডাইমেনশনের এজের মধ্যে রয়েছে, মানে কিছুটা 3rd ডাইমেনশন এবং কিছুটা 4th ডাইমেনশন, এবং ওখান থেকে মেন জার্নিটা শুরু হয়, এবং ওটাকে কন্ট্রোল করছে কিন্তু পুরো সিদ্ধাশ্রম, মানে সাংগ্রিলা থেকেই ওই অর্ডারেই হচ্ছে। একটা ছোট উদাহরণ দিই, ধরুন আমরা অনেকে গ্র্যাজুয়েশন করেছি, এখান থেকে যে আমরা যার গ্র্যাজুয়েশন করি ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, যে মালদা থেকে পড়ে পাশ করছে, যে শিলিগুড়ি থেকে পড়ে পাশ করছে, যে হলদিয়া থেকে পড়ে পাশ করছে, তারা সার্টিফিকেটটা কি পাচ্ছে? সে কোন কলেজে পড়ছে, যখন সার্টিফিকেটটা পাচ্ছে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির সার্টিফিকেটটা পাচ্ছে। তারপর পুরো গভর্নিং বডিটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। সেরকম যে মঠগুলোর কথা বলছি, এই মঠগুলোর গভর্নিং বডি হচ্ছে জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম, তার আন্ডারে এই মঠগুলো রয়েছে। তখন এই যে 4টে মঠ, এখানে আমাদের মতো সাধকরা, যারা গৃহী সাধক রয়েছে বা অন্যান্য সাধকরা রয়েছে, তারা যাতে অ্যাক্সেস করতে পারে এই জায়গাটা, কিন্তু সেটা আজ থেকে 20 বছর আগেও ছিল না। পরবর্তীকালে কিন্তু ওই পারমিশনটা দেওয়া হয়েছে, এবং ওখানে এমন কিছু জায়গা আছে, যেটা আগের পডকাস্টে হয়তো আমার বলেছি কিনা ঠিক মনে নেই, যে ওখানে একটা জায়গা আছে, একটা গাছ আছে, যার নিচে মহাতাপা বাবা বহু বছর সাধনা করেছেন ওই গাছের নিচে বসে। এবং আরেকটু দূরে একটা গুফা মন্দির আছে, সেই গুফা মন্দিরের মধ্যে ওই সালে যিনি আরেকজন গুরুদেব আছে, যার সাথে আমার দেখা হয়েছে, উনি বলেছেন মহাতাপা বাবাজির সাথে ওনার ওই গুফা যেখানটা ওটা তৈরি হয়েছে, সেই জায়গায় 1994-এ দেখা হয়। আচ্ছা, 1994-এ দেখা হয়। তো উনি দর্শন পান একদিন ভোরবেলা, তো উনি কুটিয়া থেকে বার হয়ে দেখছেন একজন কেউ বসে আছে, যখন সামনে গিয়ে দেখায় মহাবতার বাবাজি ওই জায়গাতে বসে রয়েছে। তো এরকম ঘটনা আকসার হয়। আমাদের একটা সমস্যা হলো কি, কোন জায়গাটা জানেন? আমরা এই শরীর তত্ত্বটাকেই সত্য বলে মনে করি, তার মধ্যে যে আত্মতত্ত্ব আছে, আত্মা এবং আত্মার যে জ্ঞান, তখন আমার শরীরটা তো নতুন, আমি এর আগে হয়তো 500 বার জন্মেছি, তো আমার আত্মাটা তো একই আছে, আমার আত্মা তো কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমার শরীরটা চেঞ্জ হচ্ছে, ডিফারেন্ট টাইমে বিভিন্নভাবে আমার শরীরটা চেঞ্জ হচ্ছে। সুতরাং যারা হায়ার ডাইমেনশনের যারা সোল আছে, ওনারা খালি আমাদের সোলকে চেনেন। আমি কি পোশাক পরে আসি, আমি জ্ঞানগঞ্জে যাচ্ছি, আমি জিন্সের প্যান্ট পরে যাচ্ছি কিনা, সেটা কিন্তু কোনো ফ্যাক্টর না। ওনারা আমার সোলকে চেনেন। আমি কে অভিজিৎ, ওনারা আমাকে চেনেনি না, আমি কে। তো এই ছোট ছোট ব্যাপারগুলো বুঝতে হবে। যারা এই ধরনের জিনিস বুঝতে পারে না, তারাই এই ধরনের কমেন্ট করেন। ঠিক আছে, এইবার আপনাদের বলি আমি কোথায় গেছিলাম। আমি গেছিলাম, আমার কাছে নির্দেশ আসে যে দ্রোণাগিরি রেঞ্জে আমাকে যেতে হবে, যেটা হচ্ছে মহাবতার বাবাজির মেন স্থান, সাধন ক্ষেত্র, ওনার লীলাভূমি, ওখানে আমাকে যেতে হবে। তো সেই মতো আমি যাই, এবং সেইখানে যখন আমি যাই 7800 ফিট ওপরে আমাকে উঠতে হয়, জঙ্গলের মাঝখান দিয়ে আমাকে যেতে হয়। এবং একটা জিনিস আপনাদের ইনশিওর করতে পারি, পদে পদে মৃত্যুকে চ্যালেঞ্জ করে উঠতে হয়, পদে পদে মৃত্যু, সেটা হচ্ছে কিন্তু পরীক্ষা। মানে বিভিন্ন রকম অবস্ট্রাকল আপনার কাছে আসবে, সেটা যদি ওভারকাম করতে পারেন আপনি ওই আশ্রমে আমি কেন, আপনারাও পৌঁছাতে পারেন। কিন্তু সেই আত্মবলটা খুব জরুরি, ওটা না থাকলে হবে না। এইবার আমি এই পডকাস্টে আসার আগে
আমার যে মাধ্যম যে গুরুজি আছে ওনার কাছে বলেছিলাম। এক দুজন মানুষ একটু নেগেটিভ কমেন্ট করেছেন যে এরকম হয় কি হয় না, তো আমি গুরুজিকে বলেছি, তো গুরুজি হেসেছেন। তখন আমি বললাম আমার কাছে যে তথ্য আছে আমি কি সেটা বলবো? উনি দুটো ইনস্ট্রাকশন দিয়েছেন। গত পডকাস্টে যখন আমি এখানে বলেছি ওনার নাম উচ্চারণ করব না, ওনার নাম ধরে নিন মিস্টার এক্স, ওনার সম্বন্ধে ওনার কর্মকাণ্ড নিয়ে আমাকে কোনো রকম কমেন্ট করতে বারণ করা হয়েছে। তা আমি ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমি না জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম নিয়ে আমি যেটা পডকাস্টে বলেছি এটা, তো এরকম একটা এক দুজন এরকম একটু কিছু কমেন্ট করেছেন। তো তাদের উদ্দেশ্য কি বলে, তুমি তোমার মতো তুমি যেটা জানো, যা তুমি উপলব্ধি করেছো, যেটা তুমি এক্সপিরিয়েন্স করেছো, সেটা অন্য মানুষরা জানুক, অন্যরা তৈরি হোক। আমরা চাই অন্য মানুষরাও তৈরি হয়ে তারাও যাতে জ্ঞানগঞ্জে সিদ্ধাশ্রমে আসতে পারে। সুতরাং যারা এই অন্ধ বিশ্বাসের মধ্যে একটা রয়েছে যে এটা একটা মিস্টিক ওয়ার্ল্ড, এটা রিয়ালিটি নয়, তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি, আমি ডাইরেক্টলি ল্যাটিটিউড লংনিটিউড অবধি বলে দেবো। আবার বলছি ল্যাটিটিউড লংনিটিউড অবধি বলে দেবো, ক্ষমতা থাকলে ওখানে পৌঁছান। যারা মনে করেন যে এরকম জিনিস হয় না, স্বচক্ষে চাক্ষুষ দেখে আসুন, যে চ্যালেঞ্জগুলো আসবে সেটা যদি অ্যাকসেপ্ট করতে পারেন আপনারা কিন্তু একদম যেতে পারবেন। ল্যাটিটিউড লংনিটিউডটা লিখে নিন, 23 ডিগ্রি 36 মিনিট, একদম স্পেসিফিক বলছি, 59.9 ইঞ্চিস নর্থ। লংনিটিউড হচ্ছে 87 ডিগ্রি 29 মিনিট 42.6 ইস্ট। ঠিক আছে, আবার বলে দিই, ল্যাটিটিউড হচ্ছে 23 ডিগ্রি 36 মিনিট 56.9 সেকেন্ড নর্থ। লংনিটিউড 87 ডিগ্রি 29 মিনিট 42.6 ইস্ট। ঠিক আছে, এবার এটাও বলে দিই, যদি খুঁজতে অসুবিধা হয় গুগল ম্যাপ আর্থ ম্যাপে যাবেন, গিয়ে ওখানে ল্যাটিটিউড লংনিটিউড পোস্ট করে দেখবেন কোন লোকেশনটা দেখাচ্ছে 7800 ফিট ওপরে। এবং যে আশ্রমটায় গেছি আমি, প্রবেশ করেছি, যেটা 4 ডাইমেনশনের মধ্যে যায়, সেই আশ্রমটা হচ্ছে স্বর্গপুরী আশ্রম, জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের স্বর্গপুরী আশ্রম। ঠিক আছে, সেই আশ্রমের মধ্যে যাবেন, আমি চাই আমার মতো আপনারাও যান। এবং ওখানকার যাওয়ার একটা যদি এক্সপিরিয়েন্স বলি, যখন প্রথমবার নির্দেশ পাই আমি যাই, দ্রোণাগিরি রেঞ্জ দিয়ে এবার আমি উঠছি, কিছু চিনি না, জানি না, এবং পুরো পাহাড় জঙ্গল, ডেন্স ফরেস্ট, এবং সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ওখানকার ভাল্লুক। চিতাবাঘ সাপ তো আছে, মেন হচ্ছে ভাল্লুক। মানে কপাল খারাপ থাকলে ভাল্লুকের সম্মুখীন হওয়া যায়। যখন আমি জঙ্গলের মধ্যে দিয়ে একা একা যাচ্ছি ওপরে, তো যেতে যেতে একটা জায়গা ওখানটা আসে যেখানে প্রায় ধরুন 7-8 ফুট মানে পাহাড় রয়েছে, তার সাথে খাদ। আচ্ছা, মানে কোনো রাস্তা নেই। আর বাঁ হাতে বিরাট বড় বোল্ডার, প্রায় 14-15 ফিটের একটা বোল্ডার রয়েছে, আমি দৃশ্যটা বলছি। এরকম পরিস্থিতি, ওইটা যতক্ষণ না ক্রস করছি, তারপর একটা ঝর্ণা, এবার ওটা ক্রস করার পর এবার মেন জঙ্গলের মধ্যে আমি ঢুকবো। এবং ওখানে গিয়ে একটা জায়গায় লক্ষ্য করে দেখলাম, মানে প্রায় ধরুন 7 ফিট মতো জায়গা নেই, মানে 10 নেমে ওটা চলে গেছে, নেই। এবার একটা মাত্র রাস্তা, নয়তো ওই 17-18 ফিটের বিরাট বোল্ডার টপকাতে হবে। তো সেটা তো সম্ভব না, তা আমরা মাউন্টেনিয়ারিং ট্রেনিং করা নই, আমরা সাধারণ মানুষ। সুতরাং আমি দেখছি যে নিচে বিরাট বড় খাদ, এবার আমি যদি যাই তো নিশ্চিত মৃত্যু। তো যেটা হয় ওই টাইমে সব মানুষই যখন রাস্তা খুঁজে পায় না ঈশ্বরকে পাওয়ার বা ওই মার্গে যাওয়ার, তখন কি ওখান থেকে ব্যাক করে, ঠিক, গিভ আপ, আর পারবো না, ভয় পেয়ে সরে আসে। তো আমি তো মানসিকভাবে তৈরি হয়ে গেছি যে আমি ফিরবো না। এইবার যখন আমার সামনে ওই রাস্তাটা আছে, তখন বাবাজি মহারাজকে স্মরণ করেছি, মনে মনে একটা জিনিস চিন্তা করেছি। কি চিন্তা করেছি? জাস্ট পড়ে যাবো, এর থেকে খারাপ আর আমার কিছু হবে না, তো আরেকটা শরীর তৈরি হবে। আমি তো এটা প্রথম
বরণ করছি না। তো আমি এর আগেও অনেকবার বরণ করেছি। তো নিজের মাইন্ডকে আমি ইনস্ট্রাকশন দিলাম, ব্যাস, এর থেকে আর কোনো রাস্তা নেই। মানে ভয়টাই তো মানুষের জীবনে সবচেয়ে বড় ভয়, সবচেয়ে বড়। তারপর এবার ওই জায়গাটা এগোচ্ছি, এবার যখন নিচের দিকে তাকাচ্ছি একটু মাথাটা ঘুরে যাচ্ছে, খুব স্বাভাবিক। এবং পিঠে আমার ছোট ব্যাগ রয়েছে, তার মধ্যে জলের বোতল, একটু ড্রাই ফ্রুটস, একটা শীতের পোশাক খালি রয়েছে, আর কিছু নেই, ছোট ব্যাগ। তখন পুরোটা আমাকেই তো বহন করতে হবে, কেউ কেউ তো সাহায্য করার নেই। এইবার ওখান দিয়ে যাচ্ছি এবং কিছু কিছু জায়গায় পাহাড়গুলো বেরিয়ে রয়েছে, মানে এই সমতল আবার এইদিকে পাহাড়, আর এখানে খাদ, এবং মাঝখানে জায়গা নেই। মানে ও যে আমি পা রাখবো সেই জায়গা নেই। এই যে জায়গাগুলোতে আমি পা রাখছি, পায়ে স্পর্শ পড়াচ্ছিলাম, মানে হাফ পা কিন্তু শূন্যে রয়েছে, আর হাফ খালি জায়গা পাচ্ছি, মানে বুড়ো আঙুলের জোর দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। করতে করতে খালি তো ঈশ্বরকে স্মরণ, গুরু মহারাজ মহাবতার বাবাজিকে স্মরণ করছি, করতে 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 একটা টাইমে ফিল করলাম আমি কিন্তু ওই দিকে চলে গেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইবার যখন আমি আমার রিকল করছি যে আমি ওই জায়গাটা পেরোলাম কি করে, ওখানে তো কিছু নেই, কিন্তু যেটা সিক্স সেন্স বলছে কিছু একটা নরম জিনিসের ওপর আমার পা পড়েছে। আমি তো নিচে তাকাতে পারছি না, আমি তো ওপর দিকে তাকিয়ে রয়েছি। পরে যখন ওই দিকটা চলে গিয়ে সেফ জায়গায় চলে গেছি, তখন ওই গ্যাপটা দেখে ভাবছি যে আমি পেরোলাম কি করে, যেখানে আমার হাফ পা শূন্যে, আর বুড়ো আঙ্গুল দিয়ে ওই খাজের মধ্যে পাটা রেখে 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 এক পা করে এগোচ্ছি। এবং ওই জায়গাটা স্পেসিফিক ওই 6 ফুট 7 ফুট মতো জায়গাটা, ওখানটাও আমি পেরিয়েছি, কিন্তু আমার ওপর দিকে তাকিয়ে রয়েছি। যখন ওই জায়গাটা ক্রস করেছি, কিছু নরম পায়ে ফিল করেছি যে কিছু নরম কিছু আছে, কিন্তু মানে লিটারালি ওই জায়গাটা কিন্তু শূন্য। আসলে উনি হয়তো সহায়তা করেছেন, কিভাবে করেছে, না হলে সম্ভব নয়। এইবার ওই করতে করতে এবার উঠছি, পাহাড়ে পড়ে গেছি, ব্যথা পেয়েছি, করে মানে কিছু জায়গা আছে ওখানে, মানে আমরা তো আর মাউন্টেনিয়ার নই, মানে 4 হাত পায়ে উঠতে হচ্ছে, 2 হাত 2 পাকে দিয়ে উঠতে হচ্ছে, মানে এতটাই খারাপ, নাহলে ব্যালেন্স করা যাচ্ছে। এবং ওই পুরো জঙ্গলের মধ্যে আমি একা মনুষ্য, আর কোনো মনুষ্য নেই যে আমি কারোর সাহায্য প্রার্থনা করবো, তার উপর বন্য জন্তুর ভয় আছে। তো এরকম চ্যালেঞ্জের মধ্যে একবার স্কিট খেয়ে পড়ে গেলাম, অনেকটা হাঁটুতে খুব ব্যথা পেলাম, কিছুক্ষণ বসলাম, একটু রগনালাম, আবার উঠলাম, করে আর ওই পাহাড় উঠছি যত শ্বাস ফুলে যাচ্ছে, এবং মানে একটা টাইমে মনে হচ্ছে আর ব্রিথ নিতে পারছি না, এত চাপ। করতে 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 বিশ্রাম করছি, একটু করে যখন পৌঁছেছি, যাই হোক ওখানে কাটালাম। এবং জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম হচ্ছে নাথিং বাট আ স্পিরিচুয়াল স্কুল। ওখানে কোনো অলৌকিকত্ব নেই, ওখানে বই নিয়ে পড়াশোনা হয় না, ওখানে আত্মজ্ঞান উপলব্ধির দ্বারা এবং নিজের চেতনা শক্তির দ্বারা ওখানে কিন্তু জ্ঞান লাভ করা যায়। আমরা যেমন ভাবি যে আমরা বই পড়ে আমরা জ্ঞান, ওখানে এই পুঁথিগত বইয়ের কিন্তু জ্ঞানের কিন্তু কোনো ভ্যালু নেই। ওখানে হতে হবে, মূল জিনিস হচ্ছে নিজেকে রিক্ত করে দাও, শূন্য, আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না, তবেই কিন্তু সেই পবিত্র জ্ঞান আধার তোমার মধ্যে আসবে। এটা হচ্ছে মূল জিনিস। যখন পুঁথিগত জ্ঞানের থাকবে, তখন একটা অহং তৈরি হয়, যার মধ্যে ওই অহং থাকবে সে কিন্তু এগোতে পারবে না। তো নিজেকে একদম সম্পূর্ণ রিক্ত, একদম খালি না করলে কিন্তু হয় না। যাই হোক ওখানে পৌঁছেছি, গুরু মহারাজের সাথে বসেছি, আরো সাধকরাও এসেছিলেন, তো ওনাদের সাথে বসেছি। তারপর 5 দিন ছিলাম, আগের পডকাস্টেই বলেছি 5 দিন ছিলাম। 5 দিন থাকার পর যখন আমি নেমে এসছি, তো আমার আইডিয়া অনুযায়ী এবার আমি কতটা নিচে নেমে এসছি করতে করতে, এবং একটা জায়গায় মাথায় রয়েছে ওই জায়গাটা আবার পেরোতে হবে, আর কোনো রাস্তা নেই, ভয়ঙ্কর স্থান। তো মাইন্ডের মধ্যে একটা ওই জায়গাটা আবার ক্রস করতে হবে, আবার মৃত্যুকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। যাই হোক, আবার করতে 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 যখন নেমে এসছি, নেমে যখন পুরো এসে গেছি, তখন আলটিমেটলি ওই জায়গাটাই নেই ওখানে। আচ্ছা, প্রথমটা পরীক্ষা ছিল, তাহলে ওটা ছিল প্রথমে পরীক্ষা, যে এই মানুষটা ওখানে ফেরত চলে যায় কিনা, ওটা হচ্ছে হার্ডেল। এই পুরো জার্নিতে একটা জিনিস লক্ষ্য করেছি, যেহেতু আমরা একটু ধ্যান সাধনা করি, মাইন্ডটা ফোকাস থাকে, ওপর থেকে কেউ একজন ফলো করছে,
এটা উপলব্ধি করেছি, কাউকে দেখতে পাইনি, কিন্তু একটা সিক্স সেন্স যে কেউ একজন ওপর থেকে, পাহাড়ের ওপর থেকে ফলো করছে। যখন ওপর দিকে তাকিয়ে দেখছি কোনো একটা সাদা কিছু একটা গাছের পিছে সাট করে সরে যায়, এরকম সাট করে সরে যাচ্ছে খালি। এরকম আমি 5-6 বার দেখেছি। আচ্ছা, যে যখন সন্ধ্যা হচ্ছে, যেই মাথা ঘুরিয়ে দেখছি, তখন কিন্তু মানে একটা কিছু যেন সরে গেল, গাছের পিছে সরে গেল। এবং এটা বুঝতে পারছি যে আমি যে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাকে কিন্তু কেউ কোনো সূক্ষ্ম শরীরে আমাকে কিন্তু লক্ষ্য রাখছে, মানে আমার সিকিউরিটির কিন্তু ওনারা লক্ষ্য রাখছে। এইরকম একটা ছোট এক্সপিরিয়েন্স। এবং আরেকটা কথা বলে দিই, ওখানে গেছি, ওনারা আমাকে ট্রেন করেছেন এবং কিছু যেমন হোমওয়ার্ক দেয় সেরকম হোমওয়ার্ক দেওয়া হয়েছে। আমি যদি আমার সেই হোমওয়ার্কটা পুরো কমপ্লিট করতে পারি, 2027 সালে ওনারা বলেছেন 4 মাসের জন্য যেতে হবে। টোটাল এই নিয়ে 3 বার অ্যাকচুয়ালি গেছি। প্রথম একবার গেছি, তারপর সেকেন্ড টাইম 5 দিন ছিলাম, এবার থার্ড বার বললে, তখন আমি জিজ্ঞেস করছিলাম এখানে আসতে, বললেন না, এখন কোন ডাইমেনশনে আমাকে নিয়ে যাবে, আমি কতটা তৈরি হয়েছি সেটা ডিপেন্ড করছে, সেই সম্বন্ধে কিন্তু আমি এখনো জানি না। দর্শকদের যদি ভালো লাগে, 2027 সালে আবার চন্দনবাবুর কাছে এসে কারেন্ট যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে 2027-এ জ্ঞানগঞ্জের কোন পার্টে হয়েছে, সেটাও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো। আসলে অভিজিৎ দা, আমাদের মানে সমস্যাটা এই জায়গায়, সেটা হলো যে আমরা প্রত্যেকে কিছু পুঁথিগত বিদ্যায় ওইটাই ভর্তি, এবং যে কারণে তার বাইরে যে কিছু থাকতে পারে, ওটা এটা আমরা মনে করি বিশ্ব ব্রহ্মাণ্ডে তার বাইরে কিছু নেই। এটা কিন্তু আমি কাউকে সমালোচনা করছি না, কিন্তু এটা আমার আপনার প্রত্যেকেরই একটা মানবোচিত সীমাবদ্ধতা। এই মানবোচিত সীমাবদ্ধতার কারণেই আমরা নিজেদের সঞ্চিত জ্ঞানের বাইরে যে আর কিছু থাকতে পারে, এর বাইরে প্রত্যেকটাকে আমরা ফেক বা ভুয়ো বলে মনে করি। কিন্তু আমাদের প্রত্যেকেরই চেষ্টা করতে হবে যে আমাদের সীমাবদ্ধ জ্ঞানের বাইরে বেরোনো। হতে পারে সেটা আমার বিশ্বাসের বাইরে, আমার ধারণার বাইরে, বা আমার ব্যক্তিগত জ্ঞানের বাইরে, কিন্তু সেটাকে অস্বীকার না করে যদি সেটাকে বুঝতে চেষ্টা করি বা গ্রহণ করে যাচাই করার চেষ্টা করি, যাচাই করুন, নিশ্চয়ই যাচাই করুন, তবেই কিন্তু অ্যাকচুয়ালি জ্ঞানের পথে এগোনোটা আমাদের সার্থক হবে। ওই জন্য তো আমি ল্যাটিটিউড লংনিটিউড অবধি বলে দিলাম। এখন তো টেকনোলজির যুগ, জায়গাটা ট্র্যাক ডাউন করুন, যান। আমি বলছি যান। যেহেতু এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, মানে পূর্ব আলোচিত যে বিষয় জ্ঞানগঞ্জ, অনেকে এমন কমেন্ট করেছেন, মানে কমেন্ট ধরে যদি আমি বলি যে যাক, এখন তাহলে ঘুরতে যাওয়ার একটা জায়গা হলো জ্ঞানগঞ্জ, তাহলে একটা ঘুরতে যাওয়ার জায়গা। হ্যাঁ, এবং পরামর্শ দিয়েছেন কেউ একজন আমাকে যে আপনি নেতাজিকে নিয়ে ভিডিও করুন, আপনি ভিউজ পাবেন, আপনি ওটা নিয়ে ভিডিও করুন, ভিউজ পাবেন, সেটা নিয়ে ভিডিও করুন, ভিউজ পাবেন। অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সঙ্গে জানাই যে সাধক অলৌকিক রহস্য চ্যানেলে যারা গুণমুগ্ধ শ্রোতা, তারা জানেন যে এই চ্যানেলে ভিউজের জন্য ভিডিও তৈরি করা হয় না। একদম, ভিডিও তৈরি করা হয় মানুষের চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য। তো এটাও আমি বলবো, এবার তো আমি ল্যাটিটিউড লংনিটিউড বলে দিলাম, এবং যে মঠে আমি গেছি তার ল্যাটিটিউড লংনিটিউড অবধি বলে দিয়েছি, এবং গুরু মহারাজের পারমিশন নিয়ে আমি কিন্তু বললাম ঠিক আছে যাও। এবার যেটা বিষয়, জ্ঞানগঞ্জ আমাদের প্রত্যেকেরই মতে যে আমাদের ধরাছোঁয়ার বাইরে, ধরাছোঁয়ার বাইরে। কারণ হলো যে জ্ঞানগঞ্জে সিদ্ধ মহাত্মারা ছাড়া কেউ যেতে পারেন না, দ্বিতীয়ত সূক্ষ্ম দেহধারী ছাড়া কেউ যেতে পারেন না। তার বিভিন্ন লেয়ার আছে। হ্যাঁ, এই জায়গাটায় মানুষ গুলিয়ে ফেলছে, বিভিন্ন লেয়ার আছে, ঠিক আছে। আমি বললাম 11টা মঠ নিয়ে জ্ঞানগঞ্জ, এবং তার ওপরও বিভিন্ন লোকে রয়েছে, বিভিন্ন ডাইমেনশনের মধ্যে রয়েছে জ্ঞানগঞ্জের টোটাল যে ব্যাপ্তিটা তার মধ্যে রয়েছে। আমরা কতটুকু জানি? আমি এনাদের সাথে এই সিদ্ধাশ্রম গুরু পরম্পরার সাথে যুক্ত হয়েও আমি কিছুই জানি না, বলবো আমি কিছুই জানি না। মানে আমি ক্লাস নার্সারিতে ভর্তি হয়েছি, এই জ্ঞানগঞ্জের এই যে টিমে, এই স্কুলে আমি ক্লাস নার্সারিতে ভর্তি হয়েছি, এতটাই আমি বলতে পারি। তারপর আমার জ্ঞান ওখানটা, এবং আমি সৌভাগ্যবান যে আমি এনাদের সাথে যুক্ত হতে পেরেছি। এখন কেন হয়েছি এর পেছনে আরেকটা মানে আমার পাস্ট লাইফের কিছু যুক্ত আছে, ওটা থেকে একটা জন্মে ওটা হয় না অবশ্যই। এবং ডোন্ট জাজ বাই দ্য বডি। যারা জাজ করে একটা বডি, তার কথার ওপর, যে এই মানুষটার শরীরটা এরকম, এ পাঞ্জাবি পরে এসছে না টি শার্ট পরে এসছে, চোখে সানগ্লাস পরে এসছে, তারা বাহ্যিক অবয়বটাকে গুরুত্ব দেন। এবং অনেক সাধু সন্ন্যাসী আছে যারা আমার সাথে যুক্ত হয়েছে, প্রায় 5-6 জন মতো আমার সাথে যুক্ত হয়েছে,
যে অভিজিৎ বাবু এই জায়গাগুলোর অ্যাক্সেস কি করে করব, আমি সব রকম সহযোগিতা আমি করব, সব রকম করব। তখন ওনারা আস্তে আস্তে দ্বার খুলে দিচ্ছে। যে কাদের জন্য? যারা সংসারী মানুষ, যারা সাধন মার্গেও রয়েছে কিন্তু আপ টু দ্য মার্ক হতে পারছেন, ঠিক আছে, তারা কি এই অমৃতের স্বাদ পাবে না? আরে এক ফোঁটা হলেও তো পাবে। এ অপার জ্ঞান তার তো এক ফোঁটা পাবে। তো ওই দ্বারটা খুলে দিয়েছে। যারা তৈরি হচ্ছেন খুব তাড়াতাড়ি তৈরি হন, এবং প্রচুর মানুষ আমার কাছে শিখতে চেয়েছেন, আমার সাথে যোগাযোগ করেছেন। এর আরেকটা আমি তথ্য বলে দিই, অনেকেই একটা প্রশ্ন করেছে, আমি গত পডকাস্টেও বলেছি যে আপনারা যারা এগোতে চান আমি প্রত্যেককে সহযোগিতা করব, আমি তাদের সিক্রেট টেকনিক্স, যৌগিক যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো আমি শেখাবো আপনাদের। তো অনেকে আমায় প্রশ্ন করেছেন যে আপনার ফিস কত, ঠিক আছে। আবার বলছি, আমি ধর্ম নিয়ে ব্যবসা করি না, আমার কোনো আশ্রম নেই এবং জীবনে কোনোদিন আশ্রম করব না। তখন যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে আমি সবার সাথে যুক্ত হতে পারি, ফিজিক্যালিও যুক্ত হতে পারি, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করেও আমি আপনাদের সাথে যুক্ত থাকবো। যে সবসময় সামনেই থাকতে হবে এমন তো প্রয়োজন নেই, মানে আমাকে সবসময় অ্যাক্সেস পাবেন। কিন্তু আমি কোনো কারোর থেকে অর্থ নিই না, সেটা কিন্তু আমি আপনাদের চ্যানেলে বলে গেলাম। যে তারপর যারা এই ধরনের ব্যাখ্যা করে তারা ধর্মটাকে একটা পেশার সাথে যুক্ত করে এবং আশ্রম করে, মানে বিভিন্নভাবে আমার কাছে তো বিভিন্ন খবর আসে, এবং এই ক্রিয়াযোগটা নিয়ে অনেকে কিন্তু ব্যবসা করে, কারোর থেকে 15,000 20,000 করে নেয়, এরকম আমি শুনেছি। আমি আগেই হাত জোর করে বলে দিচ্ছি আমি 1 টাকাও নিই না, কিন্তু যাদের বেছে তৈরি করব, ঠিক আছে, তাদের নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। কিন্তু যাদেরই তৈরি করব নির্দেশ কিন্তু ওখান থেকেই আসবে, কারা সিলেক্ট হচ্ছে ওটা কিন্তু আমার হাতে নেই। তো গুরু মহারাজকে যখন তৈরি হয়ে যাবে জানানো হবে যে ওনারা এই সোলকে স্ক্যানিং করে। এবার অনেকে বলবে যে সোল কি করে স্ক্যানিং হয়, সো এটা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু। আজকে আমাদের আলোচনা জ্ঞানগঞ্জ নিয়ে, মূলত বলতে পারেন এটা অভিজিৎ বাবুর বা অভিজিৎ দার একটা সাধারণ প্রশ্ন উত্তরের পর্ব বলা যায়। আপনারা অনেক হয়তো জবাব পেয়ে গেলেন, আর যারা যারা তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আরো কিছু জানতে চান বা যুক্ত হতে চান, তারা প্রত্যেকে অভিজিৎ দা একটি নাম্বার বলবেন, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি সময় দেবো, সেই টাইমে আবার কল করবেন, আমি আপনাদের সাথে নিশ্চয়ই কথা বলবো, কেন বলবো না। আমিও চাই আপনারা আমার সাথে কথা বলুন, আমার সাথে দেখা করুন, আমি যা জ্ঞান গুরু মহারাজদের কাছ থেকে পেয়েছি সব উজাড় করে দেবো, সব, মানে কোনো কিছুই গুপ্ত রাখা হবে না, সব আমরা যা সিক্রেট টেকনিক আছে সব শেখাবো, কিন্তু বিশ্বাস ভরসাটা রাখতে হবে। আমি আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে যাচ্ছি, যেই নাম্বারে কাইন্ডলি ফোন করবেন না, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা সেভ করে রাখুন, নাম্বারটা লিখে নিন 8617251626। আবার বলছি 8617251626। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এর সাথে আপনারা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। এখন ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে, এখন দূরত্বটা আর কোনো দূরত্ব নেই, ঠিক আছে। আমরা একই সাথে রয়েছি, এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমাদের যা জ্ঞান আপনারা পাবেন, আমি চাই আপনারা আরও এগিয়ে যান, ঠিক আছে। আপনারা যত এগোবেন এবং যত ঈশ্বরের সাথে যুক্ত হবেন ততই আপনারা জীবনে অমৃত লাভ করবেন, জীবন সুখ শান্তিতে ভরে থাকবে। জীবনে মাতা রানীর কাছে আমি স্যালেন্ডার করেছি যখন আমি আমার কর্মজগৎ ছেড়েছি। একটা কথা বলেছিলাম আগের পডকাস্টে যে আজ থেকে মা আমি আমার সব কর্মের জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলাম, আজ থেকে তুমি আমার আমি তোমার, একটা ওয়ার্ড বলেছিলাম। আপনারা দরকার বলে আরেকবার ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ, সেদিন থেকে কিন্তু মা আমার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছে। মানে জীবনে আমার যা চাওয়া বা আমার যেটা প্রয়োজন তার অনেক বেশি মাতা রানী আমাকে দিয়েছে, অনেক বেশি দিয়েছে। এখন হাত জোর করে বলি মা অনেক দিয়েছো, এবার অন্য কাউকেও দাও, আবার আর প্রয়োজন। তার কারণ আমার চাহিদা আমি আর রাখি না, এত জীবনে পেয়ে গেছি আর চাহিদা নেই যে 2 পয়সা রোজগার করব, এই করব, কোনো রকম এই চাহিদাটা নেই। সব মানুষকে যাতে সত্যের পথে নিয়ে আসতে পারি, তারা যাতে সত্যের পথে 2 পা এগিয়ে যাক, জানুন সত্যটা কি। জ্ঞানগঞ্জ কোনো কিন্তু মিথ না,
এটা একদম 100% রিয়ালিটি, চেতনা, পূর্ণ চেতনা বিরাজ করে। তো আমি একজন সাংসারিক মানুষ হয়ে আমি যদি এটা এক্সপিরিয়েন্স করতে পারি, ঠিক আছে, আমি চাই আপনারাও তৈরি হন, তৈরি হয়ে আপনারাও এক্সপিরিয়েন্স করুন। এটা বলেই আমি পড়বো আপাতত শেষ করলাম। নমস্কার।